বাসর ঘরে ঢুকে সাগর রাগী সুরে বলল, শাড়ির আঁচলে এভাবে ফেলে রেখে বুক দেখানোর মানেটা কি? হ্যাঁ, আর বিয়ের শাড়ি পাল্টানোর কি দরকার ছিল শুনি? বিয়ের রাতে স্বামীর মুখে এইরকম কথা শুনে তিয়াশা অবাক হয়ে যায়। আজই তার বিয়ে হয়েছে সাগরের সাথে। বিয়ের রাতে স্বামীর থেকে এইরকম কথা শুনে যে কেউ চমকে উঠবে, এটাই স্বাভাবিক। সন্ধ্যার কিছু পরে সে এই বাসায় এসেছে। তখন থেকে একটা রুমে একাই বসে আছে সে। সাগরের আসার নাম গন্ধই নেই। মাঝে কয়েকবার অবশ্য এই বাড়ির লোকজন এসেছে তাকে দেখতে। নানান জন নানা কথাও বলেছে তাকে। সাগরের বোন কিছুক্ষণ আগে এসে বলে গিয়েছিল শাড়িটা পাল্টে সাধারণ শাড়ি পরতে। তার কথা মতোই তিয়াশা শাড়িটা পাল্টেছে। আর একা বসে থাকতে থাকতে কখন শাড়ির আঁচলটা সরে গিয়েছে তা সে খেয়ালই করেনি। আমতা আমতা করে তিয়াশা বলল, একটু আগে আপু এসেছিলেন, তিনি বললেন বিয়ের শাড়িটা খুলে সাধারণ একটা শাড়ি পরার জন্য, এই জন্যই আমি এই সাধারণ শাড়িটা পরেছি। সাগর আবারও রাগী গলায় বলল, বিয়ে তো তোমাকে আপু করেনি যে তার কথা মতোই সব চলবে। তিয়াশা এবার অবাক হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়েরই আলাদা আলাদা স্বপ্ন থাকে। তিয়াশার মনে হতে থাকে বাসর রাত নিয়ে তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে আজ। তার বাবা মা জোর করেই তাকে এই বিয়েতে বাধ্য করেছে। সাগররা তাদের থেকে অনেক ধনী, সেই তুলনায় তিয়াশাদের কিছুই নেই। তারপরেও সাগরের পরিবার এই বিয়েতে রাজি হয়েছে, কারণ সাগরের প্রথম স্ত্রী মারা গেছে। তিয়াশা তার দ্বিতীয় স্ত্রী। তিয়াশা কখনোই এই বিয়েতে রাজি হতো না, কিন্তু সেই দিন তিয়াশার বাবা এসে তাকে বলল, বয়স তো বাড়তেই আছে, আর কতকাল বাপেরটা খাবি শুনি? এবার জামাইয়েরটা খেয়ে বাপকে একটু নিস্তার দে মা। তিয়াশা অনেক চুপ করেছিল। বেশ কিছুক্ষণ পর বাবাকে বলল, বাবা, আমি কি এমন করেছি যে আমার থেকে তুমি নিস্তার চাচ্ছ? তিয়াশা বাবার মন গলাতে পারেনি। বলেছিলেন মেয়ে বড় হলে বিয়ে করবে, এটাই স্বাভাবিক। তুই রাজি হবি না কেন সেটা বল। হ্যাঁ, এই জন্য আমার চেয়ে 10 বছরের বড় একজনের দ্বিতীয় স্ত্রী হিসেবে তার কাছে পাঠিয়ে নিস্তার পেতে চাচ্ছ তুমি? ঠিক আছে, আমি বিয়েটা করব, নিস্তার দিব তোমাদের। এরপর তিয়াশার সাথে বিয়ে হয়ে গেল সাগরের। বিয়ের প্রথম রাতেই তিয়াশা বুঝতে পারে কোথায় এসে পড়েছে সে। সারা জীবন হয়তো স্বামীর গঞ্জনাই সহ্য করে যেতে হবে তাকে। সে যে দ্বিতীয় স্ত্রী তার। সেই রাতে সাগর তিয়াশার সাথে আর কোনো কথা না বলেই ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। তিয়াশা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে না পেরে বিছানার আরেক পাশে শুয়ে পড়ে। তখনই সাগর চিৎকার দিয়ে ওঠে, এখানেই কেন? ঘরে কি জায়গা কম আছে? তিয়াশা ক্ষীণ কণ্ঠে বলল, তাহলে কোথায় ঘুমাবো আমি? বাসায় অনেকগুলো রুম আছে, যেখানে ইচ্ছে সেখানে যাও, কিন্তু আমার বিছানায় না, একদম না, বলে দিলাম। আপনি যদি একটু কষ্ট করে বলে দিতেন কোথায় থাকবো তাহলে ভালো হতো। আমি আগে এই বাড়িতে কখনো আসিনি, তাই কোথায় কি আছে কিছুই চিনি না। আজকে আমি পারবো না। পারলে সোফায় ঘুমাও, কষ্ট হলে নিচেও থাকতে পারো। কালকে বাড়ির সব কিছু তোমাকে দেখিয়ে দিব কোথায় কি আছে। এইটুকু বলেই সাগর কাঁথা দিয়ে মাথা ডেকে ঘুমিয়ে যায়। তিয়াশা আর সাহস পায়নি সাগরকে ডাকার। সাগর ঘুমানোর পর তিয়াশা সোফায় গিয়ে বসে। হঠাৎ করেই কেন যেন মরে যেতে ইচ্ছে করছে তার। মনে হচ্ছে এই পৃথিবীতে তিয়াশার আর বেঁচে থাকার প্রয়োজন নেই। তা না হলে কেনই বা তার বাবা মা তাকে জোর করে একজনের দ্বিতীয় স্ত্রী হিসেবে পাঠাবে, আর কেনই বা সে স্বামীর সাথে শোয়ার অধিকার পাবে না? কি এমন পাপ করেছিল সে, যার জন্য তাকে এই শাস্তি পেতে হচ্ছে? তিয়াশা নিজেকে আর আটকাতে পারে না। শত চেষ্টায়ও যেন চোখের জলে বাদ দিতে পারছে না সে। গাল বেয়ে গড়িয়ে পড়া পানি তিয়াশার শাড়ি পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। তিয়াশা এবার উঠে বারান্দায় চলে যায়। জানা তো নেই, যদি কান্নার শব্দে সাগর আবার উঠে যায় তাহলে আবার কি না কি করে বসে। সারা রাত বারান্দাতে বসেই কাটিয়ে দেয় তিয়াশা। বারান্দার গ্রিল ধরে সারা রাত যত চোখের পানি ফেলেছে, এত পানি মনে হয় সারা জীবনেও সে ফেলেনি। তবুও কাউকে অভিশাপ দেয়নি সে।
নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য বাবা মাকেও না, বিয়ের প্রথম রাতেই রূঢ় আচরণ করা স্বামীকেও নয়, বরং কায় মনোবাক্যে প্রার্থনা করেছে যাতে সৃষ্টিকর্তা তার জীবনটাই কেড়ে নেন। এভাবে বেঁচে থাকার চেয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে জগতের মায়া ত্যাগ করে মরে যাওয়াটাও অনেক ভালো। এসব ভাবতে ভাবতে কখন যে রাত কেটে যায় তিয়াশা টেরও পায় না। ফজরের আজান শুনে বুঝতে পারে রাত শেষ হয়ে গেছে। ঘরে এসে অজু করে নামাজ পড়ে নেয়, এরপর আবার বারান্দায় চলে যায়। কিছু তো আর করার নেই তার। এদিকে সাগর তো ঘুমাচ্ছেই। আস্তে আস্তে ভোরের আলো ফোটে, অন্ধকারাচ্ছন্ন আকাশ ফর্সা হতে থাকে, পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে যায় চারিপাশ। ঢাকা শহরের সকাল যে এত সুন্দর হতে পারে এটা তিয়াশার এর আগে ধারণার বাহিরে ছিল। তিয়াশা ভাবে তার জীবনের অন্ধকারও যদি এভাবে কেটে যেত, যদি সেও সুন্দর একটা জীবন পেত, সুন্দর একটা সংসার পেত। এটা কি এতটাই সহজ? অসম্ভব তো কিছু না, কিন্তু সম্ভবই বা হবে কিভাবে? কিছুক্ষণ পর সাগর ঘুম থেকে ওঠে। তিয়াশা বারান্দায় ছিল, খেয়াল করেনি। সাগর বারান্দায় এসে তিয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, সকাল সকাল এভাবে বাইরে দাঁড়িয়ে থেকে নিজেকে সবার সামনে দেখানোর মানে কি শুনি? আমার ঘরে কি জায়গা নেই নাকি যে বারান্দায় এসে নিজেকে এভাবে প্রদর্শন করতে হবে? তিয়াশার খুব ইচ্ছা করছিল বলতে, স্বামীর বিছানায় শোয়ার অধিকার দেননি মানেই তো ঘরে থাকার জায়গা দেননি। কিন্তু আর কথাটা বলল না সে। না জানি এটা শোনার পরে আবার সাগর কি করে বসে। তিয়াশাকে চুপ থাকতে দেখে সাগর আরো জোরে বলল, একবার বললাম কথা কানে যায় না তোমার? তিয়াশা আর কিছু না বলে ঘরে চলে যায়। সাগর বাথরুমে যায় ফ্রেশ হতে। সাগর বাথরুমে যাওয়ার পর তিয়াশা রুম থেকে বাহিরে বেরিয়ে আসে। রান্নাঘরে গিয়ে দেখে সাগরের মা কাজ করছেন। তিয়াশা এগিয়ে এসে বলে, মা, আমি আপনাকে সাহায্য করি? সাগরের মা ঘুরে তাকিয়ে বললেন, না না, আমি করছি। রাতে তোমার কোনো সমস্যা হয়নি তো মা? তিয়াশা একবার ভাবল, যে ছেলে তার স্ত্রীকে নিজের সাথে থাকতে দেয় না তার সাথে সমস্যা কি হবে, কিন্তু সেই রকম কিছু না বলে হাসি মুখেই বলল, না মা, কোনো সমস্যা হয়নি আমার। সাগরের মা একটু সন্দেহের দৃষ্টিতেই তাকালেন যেন। মনে হয় আশা করেছিলেন তিয়াশা একগাদা সমস্যার কথা তাকে বলবে। সেই রকম কিছু না হওয়ায় একটু অবাকই হয়েছেন তিনি, কিন্তু সেই জন্য কিছু বললেন না। তিয়াশাকে বললেন, আচ্ছা তুমি যাও, আমি নাস্তা নিয়ে আসছি তোমাদের জন্য। মা, আমিও আপনাকে সাহায্য করি আপনার কাজে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সাগরের মা এবার হাসি মুখে সায় দিলেন। তিয়াশা জিজ্ঞাসা করে, উনি কি কি পছন্দ করেন? তা তো কিছুই আমি জানি না। সকালে নাস্তা কখন খান? সাগরের কথা বলতেছো তো? ও সকালে 1 কাপ কফি খায়, এরপর নাস্তা খেয়েই অফিসে চলে যায় 8টার মধ্যে। এখন কি তাহলে কফি দিব ওনাকে? হ্যাঁ, দিতে পারো। তিয়াশা খুঁজে খুঁজে সব বের করে কফি বানায়, এরপর সাগরের রুমে নিয়ে যায়। সাগরের দিকে কফির কাপটা এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার কফি। সাগর না নিয়ে জিজ্ঞাসা করলো, কে বানিয়েছে এই কফিটা? তিয়াশা ভয়ে ভয়ে বলল, আমিই বানিয়েছি আপনার জন্য। সাগর এবার চিৎকার দিয়ে বলল, কে তোমাকে সাহস দিয়েছে আমার জন্য কফি বানানোর? আমি কি বলেছিলাম তোমাকে? সাগরের চিল্লাচিল্লিতে সাগরের মা এসে জিজ্ঞাসা করল, কি রে সাগর, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? সাগর তার মাকে বলল, ওর সাহস হয় কি করে যে আমার জন্য কফি বানিয়ে আবার আমাকেই দেয়? কে এত সাহস দিয়েছে ওকে? কি যা তা বলছিস তুই? তোর বউ তোকে দিলে দোষের কি আছে? এই জন্য এভাবে চিৎকার করবি নাকি তুই? সাগর আরো উচ্চস্বরে বলল, কিসের বউ? তোমরা নিজেরা আমার বউ বানিয়ে দিয়েছ তাকে। আমি বলেছিলাম ওকে আমার বউ হতে? কিসের বউ? তোমরা নিজেরাই আমার বউ বানিয়ে দিয়েছ তাকে। আমি বলেছিলাম ওকে আমার বউ হতে? তিয়াশা এই কথাটা শুনে আর ধরে রাখতে পারল না নিজেকে। 2 হাতে মুখ ঢেকে সবার সামনেই কাঁদতে শুরু করে। সাগর যেন আরো ক্ষেপে যায়। এভাবে ন্যাকামি করে কাঁদার মতো কিছুই বলিনি। কাঁদতে মন চাইলে অন্য কোথাও গিয়ে কাঁদো,
আমার সামনে এত ঢঙের কোনো দরকার নেই। সাগরের মা তিয়াশাকে সাগরের রুম থেকে নিয়ে চলে আসেন। তিয়াশাকে অন্য রুমে বসিয়ে সাগরকে নাস্তা দেন তিনি। সাগর নাস্তা খেয়ে অফিসে চলে যায়। এর মাঝে তিয়াশা আর সাগরের রুমে যায়নি, একা একাই চোখের পানি ফেলছে। সাগরকে বিদায় দিয়ে সাগরের মা তিয়াশার কাছে আসেন। তিয়াশা তখনও কাঁদছিল। তিয়াশাকে আদর করে তিনি বললেন, তুমি আমাকে মিথ্যে বলেছিলে, এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তিয়াশা অবাক হয়ে যায়। সাগরের মা বললেন না যে রাতে কোনো সমস্যা হয়নি তোমার? হয়েছে তো হয়েছে, সেটা এখন বুঝতে পারলাম। তা কি হয়েছে সেটা বলো এখন। তিয়াশা কান্নার জন্য কথাই বলতে পারছিল না। সাগরের মা তিয়াশাকে বললেন, দেখো মা, তোমার মানিয়ে নিতে কষ্ট হবে জানি, কিন্তু আমার বিশ্বাস সাগরকে তুমিই ঠিক করতে পারবে। আর তোমার যদি কোনো কষ্ট হয় তাহলে তুমি আমাকে বলো, কিন্তু সাগরকে কিছু বলতে যেও না। তিয়াশা এবার শাশুড়িকে প্রশ্ন করল, আচ্ছা মা, ওনার কি হয়েছিল বলবেন কি আমাকে? আমি আসলে হুট করেই বিয়েটা করে ফেলেছি, কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই, তাই তেমন কিছুই ওনার সম্বন্ধে আমার জানা নেই। সাগরের মা বলল, হ্যাঁ অবশ্যই বলবো তোমাকে। স্ত্রী হিসেবে স্বামীর প্রত্যেকটা বিষয়ই তোমার অবশ্যই জানা উচিত। সাগরের মা তিয়াশাকে পাশে বসিয়ে বলতে শুরু করলেন, সাগর আগে কতটা খারাপ ছিল তুমি কল্পনাও করতে পারবে না। ভাবতে পারো মা কেন তার ছেলেকে খারাপ বলবে, কিন্তু এটাই সত্যি। সাগর আগে মাদকাসক্ত ছিল, নিজের গ্যাং ছিল, খারাপ ছেলেদের সাথে ওঠা বসা ছিল ওর। বিভিন্ন অপরাধে কয়েকবার থানা পর্যন্ত গিয়েছে। তোমার বাবার ক্ষমতায় হয়তো ওকে বের করে এনেছি, কিন্তু ও শুধরায়নি। তখন আমি আর তোমার শ্বশুর সিদ্ধান্ত নেই সাগরকে বিয়ে দিয়ে দেব। সাগরের মা থামেন। তিয়াশা কৌতূহলী হয়ে শুনছিল কথাগুলো। হঠাৎ জিজ্ঞাসা করে, তারপর? সাগরের মা আবার বলতে থাকেন, তারপর একটা মেয়ে দেখে সাগরের সাথে বিয়ে দেই। স্বাভাবিকভাবেই সাগরের সম্মতি ছিল না এই বিয়েতে, কিন্তু আমরা এক প্রকার জোর করেই সাগরকে বিয়েতে রাজি করাই। সাগরের সাথে বিয়ে হয় তাহানার। আমরা ভেবেছিলাম সাগর বিয়ের পর তাহানার সাথে ঝামেলা করবে, কিন্তু তাহানা মেয়েটার হাতে জাদুই ছিল মনে হয়। কিভাবে যেন সাগরকে ঠিক করে ফেলে বুঝতেই পারিনি। 6 মাসের মধ্যে আমার বখাটে ছেলেটা মানুষ হয়ে যায়। তিয়াশা জানতে চায়, ওনার কি হয়েছিল তাহলে? মানে আপনার ছেলের প্রথম স্ত্রীর কি হয়েছিল, কিভাবে মারা গেলেন উনি? সে কথা আর জানতে চেয়েও না মা। দুর্ভাগ্য কাকে বলে? সাগর অনেকটা নিজ হাতেই তাকে মেরেছে। কথাটা শুনে তিয়াশা অবাক হয়ে যায়। নিজ হাতে মেরেছে মানে? সাগর আর তাহানার সংসার খুব ভালো চলছিল। সাগর খারাপ পথ থেকে ফিরে এলেও তার রাগ ছিল বেশি। একদিন সাগর আর তাহানার কথা কাটাকাটি হয়, কিছু নিয়ে অনেক ঝগড়া হয় তাদের মাঝে। সাগর সেই রাতে তাহানার গায়ে হাতও তোলে। তাহানা এতে অনেক কষ্ট পায়। যাই হোক, এক পর্যায়ে তাহানা বলে সাগর যতদিন ক্ষমা না চাইবে ততদিন সে এই সংসার আর করবে না। সাগরও বলে দেয় সে ক্ষমা চাইবে না তার কাছে। তারপর তাহানা বেরিয়ে যায় ঘর থেকে। সাগরের মা শাড়ির আঁচলে চোখ মুছছেন কথাগুলো বলে। তিয়াশা শোনার অপেক্ষায় থাকে। সাগরের মা আবারও বলতে শুরু করেন, সেই রাতেই তাহানা বেরিয়ে যায়। আমি আটকাতে গিয়েছিলাম, কিন্তু সাগর আমায় বাধা দেয়। পরদিন সকালে খবর পাই তাহানা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি আছে এখন। সাগর তাহানার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তাহানাকে সে সত্যিই ভালোবাসতো। তাই সে সবার আগে ছুটে যায় হাসপাতালে। আমরাও যাই হাসপাতালে। সেখানে শুনতে পাই তাহানার অবস্থা একদমই আশঙ্কাজনক, যে কোনো সময় খারাপ সংবাদ আসতে পারে। সাগর পুরোপুরি ভেঙে পড়ে। সন্ধ্যার দিকে ডাক্তার এসে জানায় তাহানার জ্ঞান ফিরেছে। সাগর তখনই ভিতরে চলে যায়। তাহানার হাত ধরে ক্ষমা চায় সে। তাহানা তখন কথা বলার মতো অবস্থায় ছিল না, শুধু মুচকি একটা হাসি দিল। ডাক্তার জানায় বিপদ যা ছিল মোটামুটি কেটে গেছে। যে অপারেশন করা হয়েছে তা সফলও হয়েছে। খুব দ্রুতই হয়তো তাহানা সুস্থ হয়ে যাবে।
ডাক্তারের কথায় আমরা আশ্বাস পাই। সাগর তাহানার হাত ধরে একইভাবে বসেছিল। রাত 8টার দিকে তাহানা প্রথম কথা বলল আমাদের সাথে। প্রথম কথাটাই ছিল সাগরের উদ্দেশ্যে, কালকের জন্য সরি। সাগর বলেছিল, সরি কেন তুমি বলবে? সরি তো আমি বলবো, আমার জন্যই তো আজ এত কিছু হয়ে গেল। ভুল কিছু করলে ক্ষমা করে দিও আমায়। সাগর একটু রেগে গিয়ে বলল, কি যা তা বলছো তুমি? ডাক্তার বলেছে তুমি সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কাজই তো আশ্বাস দেওয়া। সাগর, তুমি আমায় ক্ষমা করে দিও। ভুল তো আমি করেছি তাহানা, ক্ষমা তো আমার চাওয়ার কথা। তাহানা মুচকি হেসে বলেছিল, তার মানে কিছু মনে করেনি তো ওরা? সাগর জবাব দেয়, আরে না, দোষ তো আমারই ছিল। তাহানা হাসির পরিধি আরও বাড়িয়ে দেয়, শক্ত করে চেপে ধরে সাগরের হাত। তারপরই হঠাৎ সাগরের মা কথাটা বলেই থেমে যান। তিয়াশা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল, বুঝতে পারে মার কষ্ট হচ্ছে কথাটা বলতে। সে আর জোর করে না। সাগরের মা একটু থেমে আবারও বলেন। তারপরে সাগরের হাত ধরেই তাহানা বমি করে দেয়, রক্ত বমি। দ্রুতই ডাক্তার এসে সব চেক করেন, সবাইকে বের করে দেন রুম থেকে। কিছুক্ষণ পর এসে জানায় তাহানা আর নেই। সাগরের হাত ধরেই তাহানা চলে যায় ওপারে। তিয়াশারও কষ্ট হতে থাকে কথাটা শুনে। ছোটবেলায় তার দাদির মৃত্যু দেখেছিল সে। কি ভয়ঙ্কর সেই মৃত্যু! পুরো বাড়িকে কান্নাপুরি বানিয়ে দিয়েছিল দাদির মৃত্যুর সংবাদ। ছোট তিয়াশার মনে সেটা ভালোভাবেই আঁকড়ে আছে। তখন থেকে মৃত্যুকে সে খুব ভয় পায়। আর মাত্র নিজ কানে স্বামীর প্রথম স্ত্রীর মৃত্যুর কথা শুনল এখন। কি বেদনা ভিতর! সৃষ্টিকর্তা যদি মৃত্যু না দিতেন, মানুষ জন্মাতো, কিন্তু কারো যদি মৃত্যু না হতো, অনেক সমস্যাই হয়তো হতো, কিন্তু কেউ অন্তত এরকম কষ্ট পেত না। তিয়াশা শাশুড়ির দিকে তাকায়। সাগরের মা বললেন, এরপর থেকেই সাগর কেমন যেন বদলে গেল। প্রথম কয়েকদিন কারো সাথে কোনো কথাই বলতো না সে, একদম একা একা থাকতো। অফিসে যেত না, কোনো কাজ করতো না, সারাদিন নিজের রুমে বসে থাকতো। কখনো তাহানার ওড়না নিয়ে, কখনো জামা নিয়ে, কখনো বা অন্য কিছু নিয়ে। এরপর আমাদের জোড়াজুড়িতে একটু স্বাভাবিক হয় ছেলেটা। অফিসে যাওয়া শুরু করে, কিন্তু তাহানার স্মৃতি সে ভুলতে পারেনি আজও, এমনকি এখনো। তিয়াশা অনেকক্ষণ পর কথা বলে, জানি মা, যে মানুষটা ওনাকে স্বাভাবিক করেছে, তার স্মৃতি ভোলা কি এতই সহজ? হ্যাঁ, কিন্তু গত কয়েকদিন ধরে সাগর আবার আগের মতো হয়ে যাচ্ছে। আবার মাদক নেওয়া শুরু করেছে সে। দেরি করে বাসায় আসা, আমাদের সাথে একদমই কথা না বলা ইত্যাদি লক্ষণ আবারও তার মাঝে দেখা দিয়েছে। তিয়াশার হঠাৎ করে মায়া হতে থাকে সাগরের জন্য। যে মানুষটার সাথে সারা জীবন কাটাবে বলে গতকাল রাতে আফসোস করেছিল, আজ তার ঘটনা শোনার পর তার জন্যই কষ্ট লাগতে শুরু করে তার। তিয়াশা আর কোনো কথা বলল না। রাতে সাগর বাসায় আসে, দেখেই বোঝা যায় নেশা করে এসেছে। তিয়াশা সাগরের মাকে বলে তার কাছে পানি নিয়ে যায়। ভেবেছিল সাগর এটা নিয়েও বাড়াবাড়ি করবে, কিন্তু সে সেই রকম কিছুই করেনি আজ। কথা না বলে সোজা বাথরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তিয়াশা সাগরকে খাবার খেতে ডাকে। সাগর এবারও কিছু বলে না। কিছুক্ষণ পর খাবার খেয়ে চুপচাপ নিজের রুমে চলে যায়। সব কিছু গুছিয়ে তিয়াশাও শুতে যায় রুমে। তখন প্রথমবারের মতো সাগর তিয়াশার সাথে কথা বলে। কাল মানা করেছিলাম না এখানে শোয়ার জন্য? এর পরেও এখানে এসেছো কোন সাহসে তুমি? তিয়াশা বলল, কোথায় থাকবো সেটা তো আজও বলে দেননি আমাকে। সারাদিন ঘোড়ার ঘাস কেটেছ নাকি যে এখনো জানো না আসলে কোথায় থাকবে তুমি? না, আমি জানি না, আপনিই বলে দিন কোথায় থাকবো। হঠাৎ সাগর কেন যেন ক্ষিপ্ত হয়ে যায়। তিয়াশার দিকে এগিয়ে আসে সে। মুখে মুখে তর্ক করা আমি একদমই পছন্দ করি না, বুঝলে? আমি তো আপনার সাথে কোনো তর্ক করছি না। আপনি একটা কাজ করতে নিষেধ করেছেন, তাই জানতে চাইছি আসলে কি করব। আপনি অযথাই আমাকে ভুল বুঝছেন। আবার কথা বলছো তুমি? সাগর হঠাৎ করেই এগিয়ে এসে তিয়াশার গালে সজোরে চড় বসিয়ে দেয়। তিয়াশা এইরকম কিছুর জন্য প্রস্তুত ছিল না। কোনো মতে দেয়াল ধরে নিজেকে সামলে ভয়ে ভয়ে সাগরের দিকে তাকায়।
কিছু বুঝে ওঠার আগেই সাগর তিয়াশার ওড়না ধরে টান দিয়ে ফেলে দেয়। তিয়াশা এবার আর নিজেকে সামলাতে পারে না, একেবারে মাটিতেই পড়ে যায়। সাগর হঠাৎ কেন এমন করছে তার সাথে কিছুই বুঝতে পারছে না তিয়াশা। উঠে দাঁড়ানোর আগেই সাগর তিয়াশার চুলের মুঠি ধরে টেনে আবার গালে চড় মারে। তিয়াশা এবার আর আটকাতে পারে না নিজেকে, গলা থেকে আওয়াজ বের হয়ে যায় তার। সাগরের মা শুনতে পান সেই আওয়াজ, দ্রুত ছুটে আসেন সাগরের রুমে, সাথে সাগরের বোনও। সাগরের মা তিয়াশাকে টেনে সাগরের কাছ থেকে সরানোর অনেক চেষ্টা করেন আর বললেন, সাগর, তুই কি পাগল হয়ে গেলি নাকি? কী সব করছিস বৌমার সাথে? মেয়েটাকে এভাবে মারছিস কেন তুই? সাগর জ্ঞান শূন্য হয়ে গেছে। এক ঝটকায় মাকে সরিয়ে দিয়ে আবার তিয়াশাকে আঘাত করে। এবার সাগরের বোন এসে কোনো মতে তিয়াশাকে সাগরের থেকে ছুটিয়ে বাহিরে নিয়ে আসে। সাগরের মা সাগরকে বললেন, এরকম পাগলামি কেন করছিস তুই? ও তো তোর বউ, এসবের মানে কি? হ্যাঁ? সাগর চিৎকার দিয়ে বলে, আবার বউ বউ করছো তুমি? বউ হয় মানে? কি বলছো তুমি? তোমরা জোর করে ওকে বউ বানিয়ে দিয়েছো আমার। আমি বলেছিলাম আমাকে ওর সাথে বিয়ে দিতে? কোথাকার কোন নষ্টা মেয়েকে আমার বউ বানিয়েছো তোমরা, তাও আমাকে না বলেই। আহা সাগর, এভাবে বলিস না। মেয়েটা শুনলে কি ভাববে বলতো? আর তুই বিয়ে না করলে বাকি জীবন কি করবি বল? একা একাই আর কতকাল থাকবি? আর তাহানার স্মৃতি নিয়েই বা কতকাল পড়ে থাকতে পারবি? নিজের কথাটা একটু ভাব। তোরও তো একটা জীবন আছে। আর তাছাড়া তুই আমাদের বড় ছেলে, সংসারেরও একটা দায়িত্ব তোকে নিতে হবে। এখন তুই যদি এসব করিস তাহলে কি হবে বল? আমাকে জ্ঞান দিতে হবে না মা, বের হয়ে যাও তোমরা আমার রুম থেকে। সাগরের মা আর কিছু না বলে বের হয়ে আসেন ঘর থেকে। তিয়াশা দরজার বাহিরে দাঁড়িয়েই সব কথাগুলো শুনছিল। সাগরের মা বের হতেই কেঁদে দেয়। সাগরের মা তিয়াশাকে জড়িয়ে ধরে বললেন, তিয়াশা, মা। তিয়াশা বলে, মা, আমি ভিতরে যাই, ওখানেই থাকি। মাথা খারাপ নাকি তোমার? স্বর্ণা তোমাকে না বাঁচালে তুমি আজ হয়তো সাগরের হাতে মরেই যেতে। আর এখন বলছো ওর সাথে থাকবে তুমি? কখনোই না। কিন্তু কিছুই তো করার নেই মা, এমন একজনের স্ত্রী হয়েছি, এতটুকু সহ্য না করলে কিভাবে হবে? আমি গেলাম রুমে। সাগরের মাকে আর কিছুই বলতে না দিয়ে তিয়াশা দরজা খুলে রুমের ভিতরে চলে যায়। সাগর দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসেছিল। তিয়াশাকে দেখে সে চমকে যায়। কিছু বলার আগেই তিয়াশা বলে ওঠে, রাতে আপনার বিছানায় থাকবো না, সেখানে আপনি একাই থাকবেন, কিন্তু রাতটা অন্তত এই রুমে থাকতে দিন আমাকে। সাগর বলল, বলেছিলাম না এই রুমে না আসতে তোমাকে, আবার কেন এসেছ? তিয়াশা বলল, এটা অনুরোধ, দয়া করে রাখবেন। আমি বাহিরে শুলে মা খুবই কষ্ট পাবেন। আপনি আমাকে যা ইচ্ছা তাই করুন। মার জন্য হলেও অন্তত এই অনুরোধটা রাখুন প্লিজ। সাগর কোনো কথা না শুনে তিয়াশাকে আবার মারতে শুরু করে। তিয়াশা মুখ বুজে সহ্য করে যাচ্ছে কোনো মতে। এক পর্যায়ে সাগর নিজেই ক্লান্ত হয়ে যায়, বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মাঝেই গভীর ঘুমে তলিয়ে যায় সে। সাগর ঘুমালে তিয়াশা উঠে বাথরুমে চলে যায়। আয়নায় নিজের চেহারা দেখে নিজেই কেঁদে দেয় সে। ইচ্ছে করছে এই মুখ নিয়ে, এই শরীর নিয়ে বাবার সামনে যেতে। দেখো বাবা, আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে আর তোমার ইচ্ছায় বিয়ে দেওয়ার ফল। তোমার মেয়ের এই অবস্থা করেছে তারা। যে বাবা কোনোদিন মেয়ের গায়ে হাত পর্যন্ত দেয়নি, সেই বাবার মেয়ের এই অবস্থা দেখে কি বলবেন বাবা? সহ্য করতে পারবেন তো? নাকি মেয়ের হাত দুটো ধরে বলবেন, আমাকে মাফ করে দে মা? পরক্ষণে মনে হয় তার বাবা হয়তো কিছুই বলবে না, জোর করে আবার এখানেই পাঠিয়ে দিবে তাকে। তিনি যে আমার থেকে নিস্তার চান। তিয়াশার চোখ দিয়ে অনবরত অঝরে পানি পড়েই যাচ্ছে। হাত মুখ ধুয়ে বারান্দায় চলে যায় সে। হঠাৎ তার মনে হয় এভাবে বাঁচার কোনো মানেই হয় না। বাঁচতে হলে ভালোভাবে বাঁচব, নয়তো নিজেকে শেষ করে দিব। স্বামী সাগরের হাতে বিয়ের দ্বিতীয় রাতে অসহনীয় মার খেয়ে তিয়াশা সে রাতেই সিদ্ধান্ত নেয় এভাবে আর বাঁচা যাবে না। যদি স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে পারে তাহলে করবে, অন্যথায় নিজেকে শেষ করে দেবে। এভাবে মৃতের মতো বেঁচে থাকার কোনো মানেই হয় না। যেখানে সবাই মেনে নিয়েছে সেখানে স্বামী তার স্ত্রী হিসেবে মেনে নেয় না। বিয়ের
দ্বিতীয় রাতও বারান্দায় কাটিয়ে দেয় তিয়াশা। সকালে বাহিরে এসে রান্নাঘরে চলে যায়। সাগরের মা কাজ করছিলেন রান্নাঘরে। তিয়াশাকে দেখেই তিনি বললেন, কাল তো আগ বাড়িয়ে ওখানে গেলে, সাগর কি কি করেছে তোমার সাথে? তিয়াশা গতকাল নিজের শাশুড়ি যাতে কষ্ট না পায় সেজন্যই সাগরের সাথে থাকতে গিয়েছিল। আজ যদি সে বলে গতরাতে সাগর তাকে ইচ্ছামতো মেরেছে, তাহলে তিনি সেই কষ্টটা আবারও পাবেন। অন্যকে কষ্ট দিতে তিয়াশার একদমই ভালো লাগে না। তাই সে বলল, কাল রাতে উনি তেমন কিছুই বলেননি আমাকে, আর শুধু জানতে চেয়েছিলেন কেন এসেছি রুমের মধ্যে। আমিও দুই এক কথা বলে কাটিয়ে দিয়েছি, এরপর আর কিছুই বলেননি। তিয়াশা শাশুড়ির মুখ দেখেই বুঝতে পারেন তিনি বিশ্বাস করেননি তার কথাগুলো। না করলে নেই, সে তো সত্য কথা বলেও নেই, আর শাশুড়িকে খুশি করার জন্যই তো এই কথাগুলো বলেছে। যদি শাশুড়ি বিশ্বাস না করে তাহলে কার কি? কিছুক্ষণ পর সাগর উঠে আসে। সাগরকে দেখেই তার মা বলে উঠলেন, কাল রাতে ঘুমানোর আগে তিয়াশার সাথে কি ব্যবহারটাই না করলি তুই, বউয়ের গায়ে হাত পর্যন্ত তুললি, অথচ রাতে তো ঠিকই ভালোভাবে নিজে ঘুমালি। কি দরকার ছিল ওসবের বলতো? সাগর একটু অবাক হয়। ভালোভাবে ঘুমালো মানে কি? রাতে তিয়াশাকে যে মার মেরেছে, এতে তিয়াশার অসুস্থ হয়ে যাওয়ার কথা ছিল, অথচ মা বলেছে ভালোভাবে নাকি ঘুমিয়েছে সে। তিয়াশা না বললে তো এই কথা মা জানবেও না। তার মানে তিয়াশাই মাকে এসব বলেছে। কাল রাতে এসেই বলেছিল মা যাতে কষ্ট না পায় সেজন্য এই রুমে এসেছে সে। এরপর সাগর যখন অমানসিকভাবে মারছিল তখন টু শব্দটিও করেনি মেয়েটি। তার মানে তিয়াশা আসলেই তার মাকে খুশি করার জন্য এসব করছে। নিজের কষ্টের কথা গোপন রাখছে সে। কিন্তু কেন? তিয়াশা তো আগে সাগরকে চিনতও না, হঠাৎ করেই তাদের বিয়ে হয়েছে। তাহলে একদিনে এত মায়াই বা কিভাবে জমবে সাগরের জন্য? সাগর চিন্তা করে কোনো কুল পায় না। সব কিছু হঠাৎ এলোমেলো হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না সে। সাগরকে এভাবে চুপ থাকতে দেখে সাগরের মা আবারও বললেন, কি রে, কিছু বলছিস না কেন? কাল সন্ধ্যায় যে মেয়েটাকে এত কষ্ট দিলি, রাতে তার সাথেই আবার কেমন করে থাকলি? মেয়েটার কাছে ক্ষমা চেয়েছিস নাকি সেটাও চাসনি? সাগর এবারও কিছু না বলে নাস্তা খেতে বসে যায়। ওদিকে তিয়াশা দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল। শাশুড়ির কথা শুনে একবার ইচ্ছে হলো সামনে গিয়ে বলে দেয়, কাল রাতে তারা ভালোভাবে ঘুমায়নি, সে ভালোভাবে ঘুমাতেও পারেনি। ঘুমিয়েছে তার কাগজে কলমের স্বামী। তার বাবা জোর করে তার চেয়ে 10 বছরের বড় যে লোকের সাথে তার বিয়ে দিয়েছে সেই লোকটা। যেই লোকের দ্বিতীয় স্ত্রী তিয়াশা, সেই লোকটা কাল রাতে খুব ভালো করে ঘুমিয়েছে। সমাজ স্বীকৃতি দেওয়ার পরও যে তিয়াশাকে তার স্ত্রী হিসেবে মেনে নেয়নি সেই লোকটাই আরাম করে ঘুমিয়েছে সারা রাত। ঘুমানোর আগে তিয়াশাকে মেরে হাতের সুখ করে নিয়েছিল সে। তিয়াশা বিন্দুমাত্র প্রতিবাদ না করায় আরও শান্তিতে মারতে পেরেছিল তাকে। এক পর্যায়ে নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর অভাগিনী তিয়াশা সারা রাত চোখের জল ফেলে শেষ পর্যায়ে এসে সিদ্ধান্ত নিয়েছে এই জীবন আর সে রাখবে না। তিয়াশার খুব ইচ্ছে হলো শাশুড়ি আর তার কাগজে কলমের স্বামীর সামনে গিয়ে কথাগুলো বলতে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা তাকে আর এগোতে দেয়নি। দরজার আড়ালে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিয়াশা আবার ভিতরে চলে যায়। সাগরও চুপচাপ খেয়ে উঠে যায়। প্রথমবারের মতো তিয়াশার জন্য অপরাধবোধ মনে হচ্ছে তার মনে। কাল রাতে এতটা নির্দয় না হলেও পারত সে, কিন্তু তারই বা দোষ কি? তাহানা যে তার সবটা জুড়ে আছে, তাহানার স্থান অন্য কাউকে সে কিভাবে দিবে? সেখানে তিয়াশা এসেছে এই জায়গা নেওয়ার জন্য। সাগর কিভাবে তা সহ্য করবে? কিন্তু অবাক লাগছে অন্য জায়গায়। তিয়াশা কেন সব কিছু চেপে যাচ্ছে? মাকে খুশি করার জন্য এত কিছু কেন করবে সে? সাগর ভেবে পায় না। খাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সাগর যাওয়ার পর সাগরের মা তিয়াশাকে ডেকে বললেন, মা, তোমার কষ্ট হচ্ছে জানি, কিন্তু আমার থেকে লুকিয়ে লাভ নেই। আমি কিছু মনে করব না, আর কাউকে না বললে তুমি আরও কষ্ট পাবে। তাই কিছু হলে শুরুতেই আমাকে বলবে, কেমন?
তিয়াশার বুঝতে বাকি রইল না যে সাগরের মা তার একটু আগে বলা কথাগুলোর একটাও বিশ্বাস করেননি। কিন্তু সাগর কাল রাতে যা করেছে তা ভাবাও অসম্ভব। এতটা হয়তো তিনি ভাবেননি। তাই তিয়াশা কিছু বলল না, মাথা নেড়ে সায় দেয়, আচ্ছা মা, পরে যা হবে আপনার সাথে এখন থেকে বলবো। সাগর অফিসে থেকেই সিদ্ধান্ত নেয় তিয়াশাকে সে কখনোই মেনে নেবে না। কিন্তু আর যাই হোক, তিয়াশার গায়ে হাত তুলবে না কখনো। তিয়াশা যদি তার রুমে শুতেও আসে তাহলেও শুতে দিবে, কিচ্ছু বলবে না। কাগজে কলমে যেহেতু তারা স্বামী স্ত্রী, তাই একসাথে শুতে কোনো বাধা নেই। কিন্তু সে মন থেকে কখনোই মানতে পারবে না তিয়াশাকে। অফিস থেকে আসার পর সাগর আবারও বারে মদ্যপান করতে চলে যায়। প্রতিদিনের মতোই নেশা করে আবারও বাড়ি ফিরে আসে সম্পূর্ণ মাতাল হয়ে। এবং গত রাতের মতোই অবস্থা হয় তিয়াশার সাথে। রাতে ঘুমাতে গেলে সাগর আবারও হাত তুলে তিয়াশার গায়ে। নেশায় বুঁদ হয়ে থাকা সাগর ভুলে যায় সকালের সকল ভাবনার কথা। আর তিয়াশা বেচারি নির্দয়ভাবে মারের শিকার হয়। কিছুই বলতে পারে না সে রাতটাও বারান্দায় কাটিয়ে দেয় তিয়াশা। চোখের জলে বাদ দিতে পারে না কোনোভাবেই। যদি নিজেকে শেষ করে দেওয়া সর্বোচ্চ পর্যায়ের পাপ না হতো, তাহলে হয়তো ঠিকই এতক্ষণে নিজেকে শেষ করে দিত। কিন্তু সে তো আর সহ্য করতে পারছে না। জগতে তার জন্য বাকি নেই কিছুই। আর কত গঞ্জনা সইতে হবে তাকে, আর কতকাল স্বামীর হাতে এভাবে নিগৃহীত হতে হবে, আর কতকাল পর সে তার কাঙ্ক্ষিত জীবনটা ফিরে পাবে। সেই সুযোগ আর আসবে বলে মনেও হয় না। তিয়াশা সেই আশাও করে না। তাহলে তার এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? সৃষ্টিকর্তা কি এতটুকু বুঝবেন না? সে যে অপারগ, আর সহ্য করতে পারছে না পৃথিবী। সৃষ্টিকর্তা তাহলে তাকে কেনই বা বাঁচিয়ে রেখেছেন? উত্তর পায় না তিয়াশা। এভাবেই দিন কাটতে থাকে। সাগর প্রতিদিন সকালে আগের মতো রাতের জন্য অনুতপ্ত হয়। পণ করে তিয়াশার গায়ে আর হাত তুলবে না। কিন্তু রাতের বেলায় নেশাগ্রস্ত হয়ে বাসায় এসে আর কিছুই তার মাথায় থাকে না। তিয়াশা চোখ মুখ বুজে সব সহ্য করে যায়। সৃষ্টিকর্তার কাছে মুক্তি চায়। মনে প্রাণে এই আশাই করে যে একদিন সাগর ঠিক হয়ে যাবে, সে সুন্দর একটা সংসার পাবে, অথবা তার আগেই সে মারা যাবে, জগতের মায়া কাটিয়ে চলে যাবে পরলোকে। এই আশাতেই দিনের পর দিন কাটতে থাকে তিয়াশার। ওইদিকে সাগরের মা ভাবেন সাগর এখন আর তিয়াশার সাথে খারাপ ব্যবহার করেন না। তিয়াশা যে ভুলেও কিছু বলে না সেটা উনি বুঝতেই পারেননি। শুধু দেখেন ছেলেটা এখনও উচ্ছৃঙ্খল রয়েছে। ভাবেন এটাও হয়তো ঠিক হয়ে যাবে। তিয়াশাকে ঘরের লক্ষ্মী মনে করেন তার শাশুড়ি। ভাবেন তিয়াশাই সাগরকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে। একদিন সাগর অফিস থেকে বাসায় ফিরে প্রচণ্ড জ্বর নিয়ে। তিয়াশা আর সাগরের মা অনেক কষ্ট করে রুমে নিয়ে যায় তাকে। সাগরের গায়ে হাত দেওয়া যাচ্ছে না গরমের জন্য, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিয়াশা সাগরের জামা খুলে ভেজা কাপড় দিয়ে পুরো শরীরটা মুছে দেয়। সাগরের মা ডাক্তারকে কল করেন। ডাক্তার এসে জানায় হঠাৎ তার সুগার ফল হয়েছে। কিছু ঔষধ ও প্রেসক্রিপশন দিয়ে চলে যান ডাক্তার। তিয়াশা সাগরকে ঔষধ খাওয়ায়। সাগরের মা কোনো মতে সাগরকে রাতের খাবার খাইয়ে দেয়। খাওয়ার পর তিয়াশা যখন ঔষধ খাওয়াতে যায়, তখনই সাগর তিয়াশার গায়ের উপর বমি করে দেয়। তিয়াশা তখন নিজ হাতে সব পরিষ্কার করে সাগরকে আবারও অল্প কিছু খাওয়ায়। এরপর সাগরকে ঔষধ খাইয়ে শুয়ে দেয়। সাগর চলে গেলে তিয়াশা নিজে ফ্রেশ হয়ে শুতে যায়। বিয়ে হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে তাদের। প্রতি রাতেই স্বামী সাগরের হাতে মার খেয়েছে তিয়াশা। আজও কি এরকম কিছুই হবে? হঠাৎ এত অসুস্থ হয়ে যাওয়া সাগর কি মারতে পারবে তিয়াশাকে? নাকি প্রথমবারের মতো মার না খেয়ে একটা রাত কাটাতে পারবে তিয়াশা? তিয়াশা ভেবে কুল পায় না। খেয়ে তিয়াশাও সাগরের রুমে চলে যায়। সাগরের জ্বর কমলেও পুরোপুরি কমেনি। তিয়াশা সাগরের কপালে জলপট্টি দিতে থাকে। এক পর্যায়ে সাগর ঘুম থেকে উঠে যায়। তিয়াশা সাগরের দিকে তাকিয়েই ভয় পেয়ে যায়। এই অসুস্থ শরীর নিয়ে মারলে হয়তো সে সহ্য করতে পারবে, কিন্তু সাগরেরই উল্টো ক্ষতি হবে। সাগর সেই রকম কিছুই করেনি। এক দৃষ্টিতে তিয়াশার দিকে কতক্ষণ তাকিয়ে চোখটা নামিয়ে ফেলে। একটু পর আবারও ঘুমিয়ে যায়।
যে স্বামী দিনের পর দিন তিয়াশাকে অত্যাচার আর নির্যাতন করে গেছে, সেই স্বামীর অসুস্থতায় তিয়াশারই কষ্ট হচ্ছে বেশি। বিয়ের পর প্রতি রাতেই স্বামী সাগরের হাতে মার খেয়েছে তিয়াশা। আজ ব্যতিক্রম, কারণ সাগর মারাত্মকভাবে অসুস্থ। আর অভাগিনী তিয়াশা সারা রাত সাগরের মাথায় জলপট্টি দিয়েই যায়। তিয়াশা খুব করে চাইছে সাগর ঠিক হয়ে যাক, সুস্থ হয়ে যাক। সে অনেক নির্যাতনের শিকার হয়েছে ঠিকই, কিন্তু হাজার হোক, সে তো তার স্বামী। সমাজ স্বীকৃতভাবেই বিয়ে হয়েছে তাদের। সাগর যদি সুস্থ হয়ে যায় তাহলে কি সে আবারও তিয়াশার সাথে আগের মতো ব্যবহার করবে, নাকি তিয়াশার সারা রাতের কষ্ট সাগরকে সঠিক উপলব্ধি করতে সাহায্য করবে? সাগর যদি জানে যে স্ত্রীকে সেই স্ত্রীর মর্যাদা না দিয়ে দাসীর মর্যাদা দিয়েছে, সেই স্ত্রী সারা রাত ধরে তার সেবা যত্ন করেছে, প্রতি রাত তো নির্ঘুম কাটায় তার জন্য, আজ তার হাত থেকে রেহাই পেয়েছিল, কিন্তু সে ঘুমায়নি। আরামে একটি রাত কাটানোর সুযোগ পেয়েও সে কাটালো না। যে স্বামীর নিগ্রহের শিকার, সে স্বামীর জন্য সারা রাত জেগে আছে। সাগর কি বুঝতে পারবে তার এই বেদনা? বুঝলে কি সাগর আবার আগের মতোই হয়ে যাবে, নাকি তিয়াশা তার কাঙ্ক্ষিত সংসারটা ফিরে পাবে? যে সংসারের স্বপ্ন সে খুব ছোটবেলা থেকে দেখত, স্বামী সন্তান নিয়ে তার সুখের সংসার হবে, অর্থবিত্তের অভাব ভালোবাসা দিয়ে কাটিয়ে দিবে, আর কিছু না থাকুক একে অপরের জন্য ভালোবাসা থাকবে। তিয়াশা কি অবশেষে এইরকম সংসার ফিরে পাবে? তিয়াশা ভাবতে থাকে, ভেবে কোনো কৌল পায় না। ভাবনায় ছেদ ঘটে ফজরের আজান শুনে। তিয়াশা বুঝতে পারে রাত প্রায় শেষ হয়ে গেছে, সাগরের জ্বরও এখন অনেকটাই কমে গিয়েছে। তিয়াশা উঠে ফজরের নামাজ পড়ে নেয়। বরাবরের মতোই আরও একটি নির্ঘুম রাত কাটায় তিয়াশা। সকালে সাগর ঘুম থেকে ওঠে। কাল রাতে বেশ কয়েকবারই ঘুম ভেঙে গিয়েছিল তার। প্রতিবারই দেখতে পেয়েছে তিয়াশা তার মাথায় জল পট্টি দিচ্ছে। অনুশোচনায় নিজের কাছেই ছোট হয়ে গেছে সে। প্রতিদিন যেভাবে তিয়াশা শাশুড়িকে খুশি করার জন্য সাগরের হাতে মার খেয়েও কিছু বলে না, প্রতিদিন পণ করে আর তিয়াশার গায়ে হাত তুলবে না, অথচ রাতের বেলা কি যেন হয়ে যায় নিজেও বুঝতে পারে না। নেশাগ্রস্ত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে। একই ঘটনা ঘটে প্রতিবার। কেন, কি জন্য? সাগর ভাবতে থাকে, কেন নিজেকে আটকাতে পারি না আমি? কেন এক স্ত্রীর স্মৃতি নিয়ে পড়ে আছি? তিয়াশাকে স্ত্রীর মর্যাদা না দেই, তার সাথে অন্তত খারাপ ব্যবহারটা না করলেও তো পারি। প্রতি রাতে অকথ্য নির্যাতন করি তিয়াশাকে, অথচ সে কিছুই বলে না, নীরবে সয়ে যায় সব কিছু। মা হয়তো সব জানে না, কিন্তু কিছুটা হলেও হয়তো আন্দাজ করতে পারে। কেন এমন করি আমি? কেন? স্বামী হিসেবে ব্যর্থ আমি, সন্তান হিসেবেও ব্যর্থ, ব্যর্থ ভাই হিসেবেও। আমি আসলেই মানুষ না। সৃষ্টিকর্তা কোনো জন্তু সৃষ্টি করতে গিয়ে হয়তো মানুষের অবয়ব দিয়ে ফেলেছিলেন আমাকে ভুল করে, আর আমি সেই জন্তু। এর চেয়েও নিকৃষ্ট আমি। আমার বেঁচে থাকার বিন্দুমাত্র অধিকার নেই। এই জগৎ আমার জন্য না, আমি সুন্দর পৃথিবীর আবর্জনা স্বরূপ। কেন বেঁচে আছি আমি? সাগর আর ভাবতে পারছে না। ভাবতে ভাবতে সে অস্থির হয়ে যাচ্ছে। নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়াতে থাকে সাগরের। নাস্তার টেবিলে বসেছিল সাগর। ব্যাপারটি চোখ এড়ায় না তিয়াশার। সাগর হঠাৎ কেন কাঁদছে বুঝতে পারে না সে। এই নিয়ে আর কিছুই জিজ্ঞাসা করল না তিয়াশা। খেয়ে উঠেই সাগর বেরিয়ে যায়। সাগরের মা জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছে। প্রথমবার কিছুই বলেনি, কিন্তু জোরাজুরি করার পর বলল অফিসে কাজ আছে। এই বলেই সাগর চলে গেল। সাগরের মা বলছিল, আজ না গেলে হয় না? এত অসুস্থ শরীর নিয়ে কীভাবে যাবে অফিসে? সাগর শুধু গুরুত্বপূর্ণ কাজের কথা বলে বেরিয়ে যায়। সকাল থেকে সে কিছু চিন্তা করতে পারছে না। নিজের জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে এসেছে। এমন হলেই সাগর বারে চলে যায় মদের জন্য। ড্রিঙ্কস করে ইচ্ছা মতো। আজও তার ব্যতিক্রম হলো না। অসুস্থ অবস্থায় বারে গেল সাগর। সাগর বেরিয়ে যাওয়ায় চিন্তিত হয়ে যায় তিয়াশা ও সাগরের মা। তিয়াশা জানতে চায়, মা, উনি কোথায় গেলেন? সাগরের মা দুর্বল গলায় বললেন, অফিসের কথা বলে বের হলো তো দেখি। অফিসের কথা বলে তো বের হলো। তিয়াশা বলল, এই অবস্থা না গেলে হতো না? মানা করেছিলাম তো, জরুরি কাজ আছে বলেই তো চলে গেল। সাগরের মা বলল। তিয়াশা আর কিছুই বলে ওঠে না।
উৎকণ্ঠায় সময় কাটতে থাকে তাদের। দুপুরের দিকে তিয়াশার মার ফোনে সাগরের নাম্বার থেকে একটা কল আসে। তিয়াশার মা ফোন ধরেন। ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ শোনা যায়। সাগরের কেউ কি বলছেন আপনারা? জি, আমি সাগরের মা। কোনো সমস্যা? সাগর হাসপাতালে ভর্তি আছে, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন হাসপাতালে। সাগরের মা অবাক হয়ে যান। জানতে চান কে বলছেন আপনি? কি বলছেন এসব আবোল তাবোল? অপরিচিত ব্যক্তিটি বলল, এত কথা বলার সময় এখন আমার কাছে নেই। সাগরের অবস্থা খুবই খারাপ, আপনি দেরি করবেন না একদম, প্লিজ। সাগরের মা হাসপাতালের ঠিকানাটা জেনে নিয়ে দ্রুত তিয়াশার সাথে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সেই হাসপাতালে পৌঁছে সাগরের নাম্বারে আবার কল দেয়। দুবার কল দেওয়ার পর ওই লোক ফোন রিসিভ করে একটা রুমে আসতে বলে। সাগরের মা আর তিয়াশা সেখানে চলে যায়। গিয়ে দেখে একটা বেডে সাগর শুয়ে আছে। জ্ঞান আছে নাকি নেই বোঝা যাচ্ছে না। পাশে একজন ডাক্তারের পোশাক পরিহিত লোক। তাদের দেখেই জিজ্ঞাসা করলেন, আপনারাই সাগরের ফ্যামিলি? আমি যার সাথে কথা বলেছিলাম। সাগরের মা বলল, জি, আমি সাগরের মা, আর ও সাগরের ওয়াইফ তিয়াশা। কি হয়েছে আমার সাগরের? ডাক্তার বলল, কি হয়েছে আমিও বলতে পারবো না। এতটুকু জানি যে সাগর কিছুক্ষণ আগে রাস্তায় পড়েছিল। একজন পথচারী সাগরকে তুলে এনে দিয়ে গেছে। এরপর থেকে ওর চিকিৎসা চলছে এখানে। যতটুকু মনে হয় অতিরিক্ত মাদক সেবনের জন্যই এরকমটা হয়েছে। তিয়াশা আবার কথা বলল, এরকম কিছুই তো হয়নি। উনি অসুস্থ ছিলেন গতকাল। আজ সকালে অফিসে জরুরি কাজ ছিল বলে অফিসে গিয়েছেন। ড্রাগস নেওয়ার তো প্রশ্নই আসে না। ডাক্তার বলল, হতে পারে, তবে তার শরীরে যা হচ্ছে এগুলো অতিরিক্ত ড্রাগস নেওয়ারই ফল। আগে থেকেই নিতেন হয়তো, আজ বেশি নিয়ে ফেলেছেন। তার শরীর অ্যাবজর্ব করতে পারেনি আজকে। সাগরের মা বলে উঠলেন, কেমন সমস্যা হয়েছে ওর? সুস্থ হতে কতদিন লাগতে পারে ডাক্তার সাহেব? ডাক্তার বলল, প্রার্থনা করুন যাতে জীবিত ফিরে পান তাকে। কন্ডিশন খুবই খারাপ। সাগরের মা আর তিয়াশা আটকে ওঠেন ডাক্তারের কথাটা শুনে। আর কিছুই বললেন না। সাগরের চিকিৎসা চলতে থাকে। বাহিরে উৎকণ্ঠায় সময় কাটতে থাকে সাগরের মা আর তিয়াশার। সন্ধ্যার দিকে ডাক্তার এসে জানায় সাগরের জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা এখনও ভালো না। সাগরের মা আর তিয়াশা ভিতরে চলে যায়। সাগরের মা সাগরের মাথার পাশে বসেন। তিয়াশা পাশে গিয়ে দাঁড়ায়। সাগরের মা জিজ্ঞাসা করেন, তোর কি হয়েছিল বাবা? এই অবস্থা কেমনে হইল? সাগর ক্ষীণ গলায় বলল, মা, আমাকে মাফ করে দিও তোমরা। সারা জীবন অনেক অপরাধ করেছি আমি, জানি ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও তোমাদের কাছে আমি ক্ষমা চাই। সাগরের মা বলল, কী সব যাতা বলছিস তুই? তোর কিছুই হয়নি বাবা, ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। সাগর বলল, হয়েছে মা, আমি জানি। পৃথিবী কিছুক্ষণ পরেই একটু পবিত্র হবে। একটা কুলাঙ্গার চলে যাবে এই পৃথিবী থেকে। সাগরের মা বলল, সাগর তুই একটু থামবি বাবা? সত্যি বলছি মা, পারলে মাফ করে দিও আমাকে। তিয়াশা কোথায়? তিয়াশা সাগরের সামনে এসে দাঁড়ায়। সাগর ইশারায় কাছে ডাকে তাকে। সাগরের মা সরে গিয়ে তিয়াশাকে বসার সুযোগ দেয়। তিয়াশা পাশে বসলে সাগর মৃদু গলায় বলল, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি জানি তোমাকে, কিন্তু সত্যিটা কি জানো? তোমাকে দেখার পর থেকেই মুগ্ধ হচ্ছি আমি। এত কিছু কিভাবে সহ্য করো? প্রতি রাতে তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম, অথচ তুমি মা কষ্ট পাবে দেখে মুখ বুজে সব সহ্য করে নিয়েছ। জানো তিয়াশা, প্রতিদিন সকালে তোমাকে দেখে অনুশোচনা হতো আমার। তীব্র অপরাধবোধে ভুগতাম আমি, কিন্তু রাতের বেলা আবার কি যেন হয়ে যেত বুঝতাম না। কাল রাতে তুমি যখন সারা রাত আমার সেবা যত্ন করেছ, তখনই বুঝতে পেরেছি আমি আসলে তোমার যোগ্য না। আমি ভালোবাসতে জানি না, ভালোবাসা নিতেও জানি না। তাই তোমার ভালোবাসাকে এতদিন অগ্রাহ্য করে এসেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। সাগর অনেক কষ্ট করে কথাগুলো বলল। থামার পর তিয়াশা বলল, আমি কিছুই মনে করিনি আপনার ব্যবহারে। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। এসব এখন বাদ দিন। আগে তাড়াতাড়ি সুস্থ হন, এরপর বাকি সব কিছু দেখা যাবে। সাগর বলল, চাইলেই সব হয় না তিয়াশা। আমি সত্যিই আর থাকবো না। ডাক্তার তার বলা বলে গেছেন, কিন্তু আমি বুঝতে পারছি আমার সময় শেষ। আপনি একটু চুপ করুন তো।
চুপচাপ শুয়ে থাকুন এখন। তিয়াশা, একটু কথা বলো আমার সাথে। চুপ করতে বলো না প্লিজ। বিয়ের পর তোমাকে শুধু কষ্টই দিয়ে গেলাম আমি। নিজের ভুল বুঝতে পারলাম এমন একটা সময়ে যখন আর ফিরে আসার সুযোগ নেই। কিন্তু তিয়াশা, বিশ্বাস করো, যদি আমি কোনোভাবে বেঁচে ফিরতে পারতাম তাহলে তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতাম। তোমায় স্ত্রীর মর্যাদা দিতাম আমি। এতদিনের করা ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতাম ধীরে ধীরে। কিন্তু হায়, ভাগ্যের কি লিখন! আমি বুঝতে পারলাম ঠিকই, কিন্তু বড্ড অসময়ে। তিয়াশার কথা আটকে যায়। সাগর বলছে সে তাকে স্ত্রীর মর্যাদা দেবে, তাহলে সে তার কাঙ্ক্ষিত সংসার পেতে যাচ্ছে অবশেষে। তিয়াশা মনে প্রাণে প্রার্থনা করতে থাকে সৃষ্টিকর্তার কাছে সাগর যেন সুস্থ হয়ে যায়, খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সাগর আবারও বলল, তিয়াশা, তুমি প্লিজ বলো যে তুমি কিছু মনে করনি। আমি অন্তত শেষ বেলায় একটু শান্তি পাবো তাহলে। আমি আসলেই কিছু মনে করিনি। আপনি একটু চুপ করুন তো এখন। তার মানে আমায় ক্ষমা করে দিলে তুমি? হ্যাঁ, সব কিছু ভুলে গিয়েছি আমি, আর আপনাকেও ক্ষমা করে দিয়েছি। সাগরের ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে ওঠে। তিয়াশা মুগ্ধ হয়ে তাকায় সেই দিকে। সাগরের সাথে 1 মাসেরও বেশি হলো সংসার চলছে তার। এত সুন্দর হাসি সাগর কখনো দিত না। এত সুন্দর হাসি সাগরকে কখনো দিতে দেখেনি। সাগর তিয়াশাকে ডাকে, একটু বুকে আসবে আমার? তোমাকে একটু জড়িয়ে ধরতাম। তিয়াশা সাগরের বুকে মাথা রাখে। সাগর এক হাত দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে তিয়াশার গলা। তিয়াশার চুলে মুখ গুজে দিয়ে বলে, আমি দুর্ভাগা, এই সুখ আমি হাতে পেয়েও নিতে পারিনি। কিন্তু সৌভাগ্য আমার, শেষ মুহূর্তে এসে কিছুটা হলেও সাথ দিতে পেরেছি। ওদিকে তিয়াশা সাগরের বুকে মাথা রেখে নিজেকে আর আটকে রাখতে পারেনি। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। সাগরের এক হাতের আঙ্গুলগুলোর মাঝে নিজের আঙ্গুলগুলো ঢুকিয়ে দেয়। সৃষ্টিকর্তার কাছে প্রাণ ভিক্ষা চাইছে সাগরের জীবন। যে স্বামীর ভালোবাসা জীবনে পায়নি, সেই স্বামীর জীবনের বিনিময়ে যেন নিজের সব কিছু বিলিয়ে দিতে পারে তিয়াশা। সাগরের বুকের আওয়াজ ভালোভাবেই পাচ্ছে তিয়াশা। মাথা উঠাতে গেলে সাগরই চেপে ধরে। তিয়াশা সাগরের দিকে তাকায়, দেখে চোখ বন্ধ হয়ে যাচ্ছে সাগরের। দ্রুত মাথা উঠায় তিয়াশা। এবার আর সাগর তার মাথা চেপে ধরে না। তিয়াশা নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়। সাগরের মা আর ডাক্তাররাও ছুটে চলে আসেন রুমের মধ্যে। ডাক্তার সাগরের নাড়ি পরীক্ষা করে হতাশ দৃষ্টিতে তিয়াশাদের দিকে তাকায়। তিনি আর নেই আমাদের মাঝে। তিয়াশা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। বিয়ের পর থেকে সে এই দিনের জন্যই অপেক্ষা করেছিল। সাগর তাকে মেনে নিবে, সে তার কাঙ্ক্ষিত সংসারটা ফিরে পাবে। আজ সাগর তাকে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু সুখের সংসার আর পাওয়া হলো না। তিয়াশা চিৎকার করে কাঁদতেই থাকে। পরিবেশটা ভারী হয়ে যায় তিয়াশার কান্নায়। কয়েকজন লোক এসে তিয়াশাকে টেনে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সমাপ্ত। ছোট একটা গল্প ছিল, জানি না কেমন লেগেছে সবার। নিজের সর্বোচ্চ দিয়েই লেখার চেষ্টা করেছি। সবার মন মতো হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একজন পাঠকও যদি বলে গল্পটা ভালো লেগেছে, তাহলে আমি সার্থক। আমি লেখালেখির জগতে নতুন, ভালো লিখতে পারি না জানি, গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি। আশা করি সামনে আরও ভালো গল্প উপহার দিতে পারবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সবাই সাথে থাকবেন। কষ্ট করে এতদিন পড়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, লেখকের মন্তব্যটি আপনারা শুনলেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।